প্রিয় ছাত্রীরা, আগের দিন নবম শ্রেণীর বাংলা ক্লাসে আমি প্রফেসর শঙ্কুর করভাস গল্পটি সম্পর্কে আলোচনা করেছিলাম। নামকরণ সম্পর্কেও একটা মোটামুটি ধারণা দেওয়া হয়েছিল। আজকে এই গল্পের কয়েকটি শক্ত শব্দ, সেগুলির অর্থ, ছোট কয়েকটি টিকা এবং দু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। প্রথমেই কয়েকটি শব্দ যেগুলো একটু শক্ত, মানে বুঝতে কিছুটা অসুবিধা হতে পারে, সেই শব্দগুলোর অর্থ আমি বলে দিচ্ছি। একটা শব্দ আমরা পেয়েছি সিজমোগ্রাফ। সিজমোগ্রাফ এই শব্দটার অর্থ হলো একটা যন্ত্র, যে যন্ত্রটা ভূমিকম্পের পরিমাপ করতে পারে। স্কেলটি 1 থেকে 9 পর্যন্ত চিহ্নিত থাকে। প্রতি মাত্রার বৃদ্ধিতে ভূমিকম্পের তীব্রতা প্রায় 10 গুণ বেড়ে যায়। আরেকটি শব্দ স্পেসিফিক গ্র্যাভিটি। এই শব্দটা পেয়েছি আমরা গল্পেতে, স্পেসিফিক গ্র্যাভিটি। এর অর্থ বাংলায় একে বলে আপেক্ষিক গুরুত্ব, অর্থাৎ জলের থেকে যে কোনো দ্রব্যের আনুপাতিক গুরুত্ব। কয়েকটি শিকারী পাখির নাম পেয়েছি আমরা, বাজ, শকুন, ঈগল। এদের শিকারী পাখি বলা হয় কারণ এরা অনেক দূর থেকে দেখতে পায় এবং মানুষ এবং অন্যান্য যে কোনো প্রাণীর পচা গলা জীবদেহ খেয়ে এরা বেঁচে থাকেন। দাঁড় কাক, কুচকুচে কালো, একটু বড় আকারের কাক। সাধারণ কাকের থেকে আয়তনে এরা বেশ খানিকটা বড় হয়। চিলি। চিলি হলো দক্ষিণ আমেরিকার একটি গণতান্ত্রিক দেশ। একই সঙ্গে পেয়েছি সান্তিয়াগো। সান্তিয়াগো হলো চিলির রাজধানী। এই গল্পে আমরা জানতে পারি এই সান্তিয়াগোতেই পক্ষী বিজ্ঞানীদের একটা সম্মেলন হয়েছিল। মিনেসোটা। মিনেসোটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্গত একটি রাজ্য। আর একটা শব্দ পেয়েছি বায়স, বয়াকার অন্তুস্তু দন্তেশ্বর। বায়স হলো কাকের প্রতিশব্দ, অর্থাৎ বায়স শব্দটার অর্থ হলো কাক। মেহগনি। মেহগনি এক ধরনের কাঠ, খুব দামি কাঠ। মেহগনি গাছও অত্যন্ত দামি। এই মেহগনি গাছ থেকে যে কাঠ তৈরি হয়, এই কাঠ আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা হয়। আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকার উচ্চতম পর্বতমালা। হামিংবার্ড খুব ছোট আকৃতির, উজ্জ্বল রং বিশিষ্ট এক ধরনের পাখি। ম্যানিফিকো। ম্যানিফিকো এটা একটি স্পেনীয় শব্দ, যার অর্থ বাংলায় যেগুলোকে আমরা অসামান্য, অসাধারণ, চমকপ্রদ ইত্যাদি বিশেষণ ব্যবহার করি যে পরিপ্রেক্ষিতে, সেই একই অর্থে এই ম্যানিফিকো শব্দটি ব্যবহার করা হয়। হিপনোটাইজ। হিপনোটাইজ শব্দের অর্থ সম্মোহিত করা, মোহাচ্ছন্ন করা বা সাময়িকভাবে আচ্ছন্ন করা, এইগুলো বোঝায়। এস্কুডো। এস্কুডো হলো স্পেন, পর্তুগাল এবং দক্ষিণ আমেরিকায় প্রচলিত মুদ্রার একক। জিপসি বেদে বা যাযাবর শ্রেণীর মানুষ, যাদের থাকার কোনো নির্দিষ্ট জায়গা নেই, যারা এক জায়গা থেকে এক জায়গায় ঘুরে বেড়ায়, সেইভাবেই তারা সংসার স্থাপন করে, সবটাই ঘুরে ঘুরে, কোনো নির্দিষ্ট জায়গা তাকে থাকার জন্য নেই, যে বলা হয় যাযাবর বা বেদে। অশ্রাব্য, অ তালব শয়রফলা আকার বয় জফলা, অর্থাৎ
যা শোনার অযোগ্য, খুব খারাপ কথা, যেগুলো কানে শুনতেও ভালো লাগে না। কর্ণপটহ বিদারক। কর্ণপটহ মানে কি? কানের পর্দা। মানে এত জোরে শব্দ যা আমাদের কানে খুব জোরে আঘাত করে। এই শব্দগুলো একটু শক্ত শব্দ, একটু অপরিচিত শব্দ, এগুলোর অর্থ বলে দিলাম। এবারেতে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো। এই গল্পে আমরা কয়েকটি বিভিন্ন প্রজাতির পাখি এবং তাদের বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পেরেছি। সেই পাখিগুলির নাম এবং তাদের বৈশিষ্ট্য আর একবার আমরা জেনে নেব। প্রথমেই আমরা জেনেছি বাবুই পাখি, আমাদের দেশের পাখি, নামটা আমাদের শোনা। এই বাবুই পাখির কি বিশেষত্ব? এই বাবুই পাখি বাসা নির্মাণের ক্ষেত্রে একটা অনন্য ক্ষমতার অধিকারী। বাবুই পাখির বাসা তোমরা কেউ দেখেছো কিনা জানি না, সম্ভবত দেখোনি, কারণ শহর অঞ্চলে দেখতে পাওয়া যায় না, গ্রামের দিকেই দেখা যাবে। তো ওই বাবুই পাখির বাসা কিরকম দেখতে হয় যেন, অনেকটা উল্টোনো কুঁজোর মতো, খুব সামান্য উপকরণ, মানে এই খড় কুটো এইসব দিয়েই তৈরি। কিন্তু এই বাসার সৌন্দর্য এবং তার কারিকুরি না দেখলে পরে বিশ্বাস করতে পারবে না যে একটা পাখি এরকম বাসা তৈরি করতে পারে। এই পাখি মানে এই বাসা তৈরির শিল্প নৈপুণ্য দেখে বাবুই পাখিকে শিল্পী পাখি আখ্যা দেওয়া হয়। এবারে আমরা আরেকটি পাখির নাম আলোচনা করব। নাম হলো ম্যালিফাউল। যদিও ওই ম্যালিফাউল আমাদের দেশের পাখি নয়, ম্যালিফাউল অস্ট্রেলিয়ার পাখি। এই পাখির কি বৈশিষ্ট্য? এই পাখি বাসার ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। মানে আমরা যেরকম এসি চালিয়ে ঘরের ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করি না, সেরকম কোনো একটা আশ্চর্য কায়দায় এই ম্যালিফাউল পাখি তার যে বাসা বানায়, বাসার ভেতরে তাপমাত্রা একটা নির্দিষ্ট মাত্রার বাইরে বেরোতে দেয় না। হ্যাঁ, এই পাখি যখন ডিম পাড়ে তখন বালি, মাটি, বিভিন্ন জিনিস দিয়ে তৈরি একটা ঢিপির মতো আকারের বাসার মধ্যে প্রবেশ করে এবং সেখানে একটা গর্ত তৈরি করে। গর্তের মধ্যে বাসা যায় তার বাসা, এবং সেখানেতে ডিম পাড়ার পর সাধারণত আমরা কি জানি, যে কোনো পাখি ডিম পাড়ার পরেতে সেই ডিমের উপরে তা দেয়, মানে ডিমের উপরেতে পাখা ছড়িয়ে বসে থাকে, যাতে যেটা গরম ভাব, মানে ডিমটা যাতে গরম আবহাওয়ার মুখে থাকে, নিজের শরীরের উষ্ণতা দিয়ে সেই গরম আবহাওয়াটা তৈরি করে যে কোনো পাখি। কিন্তু এই ম্যালিফাউল পাখি ডিম পাড়ার পরে ডিমে তা দেয় না, অর্থাৎ ডিমটাকে গরম, নিজের শরীরের উষ্ণতায় গরম করে না। পরিবর্তে সে এক আশ্চর্য উপায় তার বাসার ভিতরের তাপমাত্রা ৭৮ ডিগ্রি ফারেনহাইটের চেয়ে এক বিন্দুও কম বা বেশি হতে দেয় না। এই ৭৮ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রাটা তাদের ডিম ফুটে বাচ্চা বের হওয়ার জন্য আদর্শ তাপমাত্রা। কিন্তু কোন উপায়, কিভাবে সে এই কাজটা করে, এটা আজও একটা রহস্যজনক ব্যাপার। এরপর আমরা আর একটা পাখির বৈশিষ্ট্য আলোচনা করব। এই পাখিটার নাম হলো গ্রিব। এই গ্রিব এক রহস্যময় পাখি। এরা নিজেরাই নিজেদের গা থেকে পালক ছিঁড়ে সেটাই খায়, সেটাই তাদের খাদ্য। আবার শুধু নিজেরা খায় তাই নয়, তার সন্তানদেরও সেটাই তারা খাদ্য হিসেবে দেয়। ভাবতে পারবেন, নিজের গায়ের পালক ছিঁড়ে নিজেরাও খায়, তাদের বাচ্চাদেরও খাওয়ায়। এক অদ্ভুত প্রজাতির পাখি। এই পাখিগুলো জলে ভাসতে পারে এবং আরও একটা মজার বৈশিষ্ট্য, শত্রুর আক্রমণ থেকে বাঁচবার জন্য এরা ঘন্টার পর ঘন্টা জলে ডুবেও থাকতে পারে। এই ডুবে থাকার সময়, মানে যখন জলে যখন সে ভেসে থাকার সময়
যদি কোনো শত্রুর আগমনের সংকেত পায় বা কোনো বিপদ সংকেত পায়, তাহলে সে নিজের শরীরের আপেক্ষিক ভরকে নিয়ন্ত্রণ করতে পারে। নিয়ন্ত্রণ করে সে কি করে গলা পর্যন্ত জলে ডুবে বসে থাকতে পারে। তাতে করে তার অক্সিজেন নেবার বা নিঃশ্বাসের কোনো সমস্যা হয়, শ্বাস প্রশ্বাসের কোনো সমস্যা হয় না। নিজের শরীর থেকে বাতাস বের করে দিয়ে স্পেসিফিক গ্র্যাভিটিটা সে নিয়ন্ত্রণ করতে পারে। এই কটা পাখি সম্বন্ধে আমরা জানতে পারলাম। আর একটা সম্ভবত একটা ময়না পাখির কথা বলা আছে, যেটা সম্বন্ধে লেখক ওই প্রভাকর শঙ্কু বলছেন যে তার ছেলেবেলায় একবার তাদের বাড়ির পোষা ময়নাটা হঠাৎ ভূমিকম্প বলে চিৎকার করে উঠেছিল, কিন্তু ভূমিকম্পের কোনো আঁচ তারা কেউ পাননি। তবে পরের দিন খবরের কাগজে জানা গেছিল সিসমোগ্রাফ যন্ত্রে খুব অল্প পরিমাণ একটা ভূমিকম্প হয়েছে বলে তার প্রমাণ পাওয়া গেছিল। তো এই কটি পাখির বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করলাম। এরপর আমরা আলোচনা করব অর্নিথন যন্ত্রটা সম্পর্কে। অর্নিথন প্রভাকর শঙ্কুর আবিষ্কৃত এক অদ্ভুত যন্ত্র, যে যন্ত্র পাখির মধ্যে কিছু মানব গুণ প্রকাশ করতে পারে। যন্ত্রটা কিরকম? যন্ত্রটা দুটো অংশে বিভক্ত। একটা অংশ হলো খাঁচা, যেখানে পাখিটাকে রাখা হবে, আর আরেকটা অংশ যেখানে থাকবে আগে থেকেই রেকর্ড করে রাখা কিছু তথ্য। খাঁচার এই দুটি অংশের মধ্যে বৈদ্যুতিক সংযোগ থাকবে। একটা বোতাম টিপলে দ্বিতীয় অংশ থেকে প্রথম অংশে অর্থাৎ খাঁচার মধ্যে পাখির মাথার মধ্যে বিদ্যুৎ তরঙ্গের মাধ্যমে এই রেকর্ড করা তথ্যগুলো সঞ্চালিত হবে। কর্ভাস সম্পর্কে আমরা আগে অনেকবার জেনে নিয়েছি, তবুও আরেকবার জানি। কর্ভাস একটি কাক, কিন্তু কাক হয়েও তার মধ্যে কিছু অন্য বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তার চোখের নিচে একটা সাদা ফুটকি তাকে অন্য কাকের তুলনায় বিশেষভাবে চিহ্নিত করতে সক্ষম করেছে। এই কাকটির বা কর্ভাসের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য, যেমন সে পাখি হয়েও কিছু অতিরিক্ত ক্ষমতার অধিকারী। যেমন গল্পে আমরা জানতে পারি প্রফেসর শঙ্কুর অর্নিথন যন্ত্রের মাধ্যমে শিক্ষালাভ করবার আগে থেকেই সে ঠোঁট দিয়ে পেন্সিল ধরে টেবিলে আসল কাটতে পারত, বা দেশলাই কাঠি ঠোঁটে করে নিয়ে দেশলাইয়ের বাক্সের বারুদের যে অংশটা সেখানটায় ঘষতে পারত। এগুলো সে পারত বলে আমরা জেনেছি। আচ্ছা, নিজের গোত্রের মধ্যেও সে ছিল স্বতন্ত্র, অর্থাৎ সাধারণভাবে কাকেদের যে বৈশিষ্ট্য আমরা দেখি যে কোথাও একটা কাকের কোনো সমস্যা হলে চারদিক থেকে অজস্র কাক কা 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 করতে করতে এগিয়ে আসে, সেই জায়গাটা ঘিরে ফেলে, সেই রকম বৈশিষ্ট্য কিন্তু আমরা কর্ভাসের মধ্যে দেখতে পাই না। তার বিপরীত লক্ষণটাই দেখতে পাই। যেমন শঙ্কুদের বাড়ির পাশে একটা গাছে যখন বাজ পড়ে একটা কাক মারা গেছে, তার অন্য অনেক কাক সেখানে জটলা করছে, চিৎকার করছে। কর্ভাসে কিন্তু সেই সময় কোনো ভাবান্তর দেখা যায়নি। সে শঙ্কুর টেবিলে বসে ঠোঁট দিয়ে পেন্সিল ধরে এক মনে প্রাইম নাম্বার লিখছিল। আরেকটি বৈশিষ্ট্য তার বন্ধুত্ব প্রিয়তা। প্রফেসর শঙ্কুর বেড়াল নিউটন যে পাখিদের বিশেষ পছন্দ করত না, তার সঙ্গেও কর্ভাস এক আশ্চর্য উপায়ে বন্ধুত্ব স্থাপন করেছিল। সে একটা মাছের টুকরো ঠোঁটে করে এনে নিউটনকে দিয়েছিল খাবার জন্য। এর থেকে তার মধ্যে
অন্য প্রজাতির প্রাণীর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবার একটা স্পৃহা বা চেষ্টা আমরা লক্ষ্য করতে পারি। উপস্থিত বুদ্ধিরও পরিচয় পাওয়া যায় তার। যেমন যখন শঙ্কু সুটকেস গুছোচ্ছেন, সুটকেসটা বন্ধ করবার পর সে সুটকেসে চাবি দেওয়ার জন্য চাবিটা সামনে হাতে ঠোঁটে করে শঙ্কুর সামনে এনে দিয়েছিল। তার সামনে এক পাউরুটি আর বাটি করে জ্যাম রাখলে, জেলি রাখলে, সে প্রতিবার পাউরুটির টুকরো খাবার আগে জেলির মধ্যে ঠোঁটটা ডুবিয়ে সেই ঠোঁটটা রুটির টুকরোতে মাখিয়ে ঘষে নিচ্ছিল একবার করে। আচ্ছা, শঙ্কু যখন পাসপোর্ট দিতে ভুলে গেছেন তখন সে দিরাজে ঠোঁট দিয়ে টোকা মেরে বুঝিয়ে দিয়েছিল পাসপোর্টটা সেখানে আছে। তারপরে জাদুকর আরগাস যখন করভাসের বিষয়ে অতিরিক্ত কৌতূহল প্রকাশ করে তখন করভাস টেবিল ল্যাম্পের আলোর সুইচটা অফ করে দিয়ে বুঝিয়ে দিয়েছিল সে আর এই প্রসঙ্গটা পছন্দ করছে না বা এই পরিবেশটা পছন্দ করছে না। আবার শয়তান আরগাসের হাত থেকে বাঁচবার জন্য সে তার -20 পাওয়ারের চশমাটা নিজের ঠোঁট দিয়ে আরগাসের চোখ থেকে খুলে নিয়েছিল। এইসব ঘটনাগুলোর মাধ্যমে আমরা করভাসের কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের প্রমাণ পাই। আর একটি প্রসঙ্গেই আলোচনা করব, হচ্ছে আরগাস, মানে আরগাসের চরিত্র নয়, আরগাস শব্দটা। আরগাস শব্দের অর্থটা আমি আরেকবার আলোচনা করব। আরগাসের আসল নাম এই বইতে আমরা পাচ্ছি, গল্পে আমরা পাচ্ছি ডোমিঙ্গো বার্থোলোমে সার্মিয়েন্তো, আরগাসের আসল নাম পাচ্ছি। আর আরগাস সম্পর্কে একটা তথ্য আমি দেব। আরগাস একটা গ্রিকের চরিত্র, গ্রিক পুরাণের একটা চরিত্র, যেখানেতে তার সর্বাঙ্গে অজস্র চোখ ছিল, 1000টা চোখ ছিল। গ্রিক দেবী তার সেই চোখগুলো তার শরীর থেকে তুলে ময়ূরের উচ্ছে বসিয়ে দিয়েছিলেন। যে দেখবে তোমরা ময়ূরের পেখমেতে অজস্র চোখের মতো থাকে না, তো সেইটাই গ্রিক পুরাণ অনুযায়ী এই গল্পটা প্রচলিত আছে। মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, টিকা, শব্দার্থ আলোচনা করে দেওয়া হলো। আগের দিন গল্পটা ভালো করে বুঝিয়ে দিয়েছি, নামকরণ সম্পর্কেও আলোচনা হয়েছে। গল্পটা যদি ভালো করে পড়ো, বেশ কয়েকবার রিডিং করো, আর আমার 2 দিনের পরামর্শ ভিডিও যদি ফলো করো, আশা করছি এই গল্পটাকে নিয়ে আর কোনো সমস্যা তোমাদের মধ্যে থাকবে না। সুস্থ থাকো, ভালো থাকো, বাড়ি থেকে একদম বেরোবে না, আর এই সময়টা অবহেলা করে মোটেই নষ্ট করবে না, মন দিয়ে পড়াশোনা করবে। কেমন? আজ এই পর্যন্তই।